প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের ৮ম অধ্যায়। কারণ ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম মিলিয়ে ৭ম অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয়েছে। এবার আমরা ৮ম অধ্যায় থেকে শুরু করব। ক্ষিতীশদা অর্থাৎ খিদ্দা কোনিকে অ্যাপোলো ক্লাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেই ট্রেনিং ১৫ দিন ধরে চলছে। এই ১৫ দিনে কিন্তু কোনি একদিনও কামাই করেনি। কিন্তু হঠাৎ কি যেন হলো, দুদিন থেকে কোনি ট্রেনিংয়ে আসছে না। খিদ্দা ভেবে পায় না যে মেয়েটি কেন আসে না। প্রথম দিন সকালবেলা সারা দিন অপেক্ষা করতে করতে খিদ্দা বাড়ি ফিরে গেছে। বৈকালবেলা সারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে বাড়ি ফিরে গেছে। পরের দিন আবার সকালে অপেক্ষা করছে, কোনি আসছে না। তখন খিদ্দা মনে মনে ভেবেছে মেয়েটি হয়তো কস্টিউমের জন্য আসছে না। কারণ একদিন খিদ্দা কোনিকে হেয়ার দিকে তাকে বলেছিল, তুই যেদিন ওই হেয়ার মতো স্ট্রোক দিয়ে শিখবি, তোকে আমি একটা নতুন কস্টিউম কিনে দেব। কিন্তু মেয়েটি অর্থাৎ কোনি হেয়ার মতো স্ট্রোক প্রায় শিখেই গেছে। কিন্তু যদি খিদ্দা বলে দেয় যে হ্যাঁ তুই হেয়ার মতো স্ট্রোক শিখে নিয়েছিস, তাহলে হয়তো মেয়েটা তার কাছে কস্টিউম দাবি করে বসবে। কিন্তু একটা কস্টিউম কেনার মতো টাকা খিদ্দার কাছে নেই। আর ওই জন্য খিদ্দা এখনো সমান তালে তার ভুল ধরে যাচ্ছে। এখনো বলছে হয়নি হয়নি হয়নি, কোনোটা অতটা বাগবে না, হাতটা তোমার তক্তার মতো লাফিয়ে উঠছে কেন, এইরকম কিন্তু এখনো সে কিন্তু ভুল ধরে যাচ্ছে। তখন খিদেশদা ভাবলো, বোধ হয় আমি কস্টিউম নিয়ে দিইনি, সেই জন্যই হয়তো মেয়েটা আসছে না। তাই খিদা ভাবছে যে বোধ হয় আজকে আমাকে ওর জন্য একটা কস্টিউম বোধহয় কিনতে হবে। কিন্তু কস্টিউম কেনার মতো টাকা বা অর্থ তার কাছে নেই। প্রত্যেক দিন সে তাকে শেখায়, এমনকি জলে নেমে তার হাত ধরে তাকে ভালোভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে। তার পাশ থেকে অনেক ছেলে মেয়ে সাঁতার কেটে চলে যায়, খিদ্দা কোনিকে নিয়ে দাঁড়িয়েই থাকে, তাকে ট্রেনিং দিতেই থাকে। ক্রমে ক্রমে কমল দিঘির জল জলশূন্য হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, কেউ থাকে না। তবু খিদ্দা কোনিকে ট্রেনিং দিতেই থাকে প্রতিদিন। কোনি যখন আসলো না, তখন খিদ্দা অ্যাপোলো থেকে বেরিয়ে গেল। অ্যাপোলো থেকে বেরিয়ে প্রায় মিনিট 10 মধ্যেই সে পৌঁছে গেল বিষ্ণুধরের বাড়ি। বিষ্ণুধরের বাড়ি পৌঁছানোর পর বিষ্ণুধর খিদ্দাকে বলল যে আজ দর্জিপাড়ার বয়েজ লাইব্রেরির কয়েকজন সদস্য, কয়েকজন ছেলে এসে আমাকে নিমন্ত্রণ দিয়ে গেছে এবং তাদের অ্যানুয়াল ফাংশনে আমাকে চিফ গেস্ট করার জন্য বলে গেছে। আমি হব সেই অনুষ্ঠানের চিফ গেস্ট এবং সেই অনুষ্ঠানের প্রেসিডেন্ট হবে জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভোর। তো তুমি আমাকে এমনভাবে একটা স্পিচ, ভাষণ লিখে দাও যাতে আমি ভাষণে ওই বিনোদ ভোরকে ডাউন দিতে পারি।
ওকে আমি একটাও হাত তালি পেতে দেব না। আমার বক্তব্য শুনে যাতে সবাই হাততালি দেয়, আর তার বক্তব্য শুনে যাতে কেউ হাততালি না দেয়, এমনভাবে আমাকে একটা স্পিচ লিখে দাও। তখন খিদ্দা হঠাৎ তার মাথার মধ্যে একটা মতলব ভেজে নিয়ে সে বলল যে একটা দিন একটা অনুষ্ঠানে তাকে তুমি ডাউন দিয়ে কি করবে? মানুষ কদিন মনে রাখবে? দুদিন মনে রাখবে, তারপর তো ভুলেই যাবে। তোমাকে এমন একটা কাজ করতে হবে যাতে তাকে প্রত্যেক দিন ডাউন দেওয়া যায়। বিষ্ণুধর তো অবাক, এটা কি করে সম্ভব? প্রত্যেক দিন ডাউন দেওয়া কিভাবে সম্ভব? ক্ষিতীশ বলল সম্ভব। কিভাবে? ও যে সমস্ত কাজে যুক্ত, অর্থাৎ বিনোদ ভোট যেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তোমাকেও সেই সমস্ত কাজের মধ্যে ঢুকতে হবে এবং সেই কাজের মাধ্যমে তোমাকে ওকে ডাউন দিতে হবে রেগুলার। সেটা আবার কিরকম? তখন খিদ্দা বলল যে ও যদি কোনো ড্রামা ক্লাবে থাকে বা নাটকের ক্লাবে থাকে, তাহলে তোমাকেও কোনো নাটকের ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, তোমাকেও কোনো হরিসভার পৃষ্ঠপোষক হতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, তাহলে তোমাকেও এ কথা বলার সাথে সাথে কিন্তু বিষ্ণুধরের মনে চলেছে যে হ্যাঁ, জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট হলো বিনোদ ভোঁড়। তখন খিদ্দা বলল, ও যদি জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট হয়, তাহলে তোমাকে তার অ্যারাইভাল, অর্থাৎ জুপিটার ক্লাবের সঙ্গে যে ক্লাবের চির শত্রুতা আছে, তোমাকে সেই ক্লাবে ঢুকতে হবে, অর্থাৎ অ্যাপোলোতে ঢুকতে হবে, অ্যাপোলোর প্রেসিডেন্ট হতে হবে। তখন বিষ্ণুধর বলছে যে সে তো অ্যাপোলো, তো সেই ক্লাবের আমি প্রেসিডেন্ট হব কি করে? তো তুমি পারো কিছু ব্যবস্থা করতে? খিদ্দা বলল হ্যাঁ, আমি যদি বলি তাহলে হয়তো হয়ে যাবে, কিন্তু কিছু ডোনেশন লাগবে। কত? 7,000। 7,000? বলছে আপনি একটা ক্লাবের প্রেসিডেন্ট হবেন, তো আপনাকে ডোনেশন দিতে হবে না? ডোনেশন তো দিতে হবে, মিনিমাম 7,000। বিষ্ণুধর বলল কিছু কম সম করা যায় না? বলছে কম সম কিভাবে করা যাবে? কারণ ওই ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেককেই লেগে আছে। বিনোদ ভোঁড়, ও তো জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট আছে, প্লাস ওর ভাইকে আবার অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি 5,000 টাকার অফার দিয়ে দিয়েছে যে তার ভাইকে যদি প্রেসিডেন্ট করা হয় তাহলে 5,000 টাকা ডোনেশন দেবে। তো ও যদি 5,000 টাকা দেয়, তো তার থেকে কমে তোমাকে কিভাবে দিবে? আর তাছাড়া সব থেকে বড় কথা হলো যে এমএলএ হচ্ছে, বিনোদ ভোঁড় হচ্ছে এমএলএ, তার আবার মন্ত্রী হওয়ার চান্স আছে। তো ওই মতো লোকের ভাই যদি প্রেসিডেন্ট হিসাবে ঢুকে, তাহলে তোর অনেক ক্লাবের ফায়দা আছে। তো তার থেকে তুমি যদি বেশি না দাও, তাহলে তোমাকে কেন প্রেসিডেন্ট করবে? 5,000 অফার তো অলরেডি পেয়েই গেছে। তখন বিষ্ণুধর পেটে হাত বুলাতে বুলাতে ভেবে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি 7,000ই দেবো। ঠিক এমন সময় বিষ্ণুধরের চাকর বিষ্ণুধরকে এসে বলছে যে এক ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসছে। বিষ্ণুধর বলল ঠিক আছে, তাহলে টাকা ডাকো ভিতরে। এমন সময় ক্ষিতীশ দাকে অবাক করে দিয়ে সেই ঘরের মধ্যে ঢুকলো লীলাবতী, অর্থাৎ খিদ্দার স্ত্রী। খিদ্দার স্ত্রী অর্থাৎ লীলাবতী ক্ষিতীশকে দেখেও কিন্তু সে কিছু বললো না। সে শুধু বিষ্ণুধরকে বললো যে আমি আপনার টাকা নিয়ে এসেছি, টাকাটা নিয়ে নিন।
বিষ্ণুধর বললো ঠিক আছে, পাশের ঘরে আসো, তোমার রসিদ টসিদ সব কাটা আছে। ঘরে ঢুকলো, রসিদ কেটে তার টাকাটা নিয়ে তাকে রসিদ দিয়ে আবার বিষ্ণুধর ক্ষিতীশের কাছে এসে বসলো। লীলাবতী যেভাবে এসেছিল ঠিক সেইভাবে আবার চলে গেল। লীলাবতীর আসার কারণ হচ্ছে যে বিষ্ণুধরের হাতিবাগানে কয়েকটা ঘর আছে, মার্কেট আছে। তো সেই মার্কেটে একটা ঘর নিয়েছে লীলাবতী তার টেলারিং শপ করার জন্য, দোকান করার জন্য। তো দোকান দেওয়ার জন্য, ঘরটা নেওয়ার জন্য 5,000 টাকা অগ্রিম অর্থাৎ সেলামির বায়না হয়েছে। এ কথা অবশ্য খিদ্দা জানতো, তবে এটা জানতো না যে সেই ঘরটা এই বিষ্ণুধরের কাছ থেকেই নিয়েছে। এবার খিদ্দা শিওর হলো যে বিষ্ণুধরের কাছ থেকেই ঘর নিয়েছে এবং তাকে সেলামের টাকা দিতে এসছে। তখন খিদ্দা বিষ্ণুধরকে বলল যে ভদ্র মহিলাটা আপনাকে কিসের টাকা দিতে এসেছিল? বিষ্ণুধর বলল, এই আমার হাতি বাগানে কটা ঘর আছে, তাই ওরা ঘর ভাড়া নিয়েছে, টেলারিং শপ করবে একটা, তাই সেলামের টাকা দিতে এসছে। তখন খিদ্দা বলল, তার জন্য 5,000? বিষ্ণুধর তো অবাক যে ভদ্র মহিলা আমাকে 5,000 টাকা দিয়ে গেল, সেটা আপনি কি করে জানলেন? খিদ্দা মুচকি হেসে বলল যে আপনি যার কাছ থেকে 5,000 টাকা নিলেন উনি আমার স্ত্রী। বিষ্ণুধর অবাক হয়ে যায়, সে কি বলবে ঠিক ভেবে পায় না। সে শুধু বললো, তা আমি আগে জানতাম না তো। খিদ্দা বলল, আগে তো আপনি জানতেন না, আর আমিও জানতাম না। আগে তো আপনি জানতেন না যে ওই ভদ্রমহিলা আমার স্ত্রী, আর আমিও জানতাম না যে আপনি বাড়িওয়ালা, আপনার কাছ থেকে ঘর নিয়েছে। কিন্তু আজ তো ঠিকই জানলাম দুজনই যে উনি আমার স্ত্রী আর আপনি সে বাড়িওয়ালা। তো উনি ওই ভদ্রমহিলা আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি কি তার কাছে ওই 5,000 টাকা সেলামের টাকা নেবেন? বিষ্ণুধর কি বলবে ভেবে পায় না। সে তখন বলল যে দেখো, এটা তো আমার ব্যবসার ব্যাপার। তখন বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আর বক্তব্যটা আমি লিখে দিতে পারবো না। বিষ্ণুধর আবার অনুরোধ করছে, দেখো এটা তো আমার ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবেই, তো টাকাটা আমি ফেরত দিই কিভাবে? বিষ্ণুধর বলল, দেখো অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য 2,000 টাকা আর একটা কস্টিউম কেনার জন্য 100 টাকা তোমাকে দিতেই হবে। এটুকু তুমি দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে আমি অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট করে দেব। কিন্তু ওই 5,000 টাকা, যে টাকাটা আপনি আমার স্ত্রীর কাছ থেকে নিলেন, ওই টাকাটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে। আর যদি না হয় তাহলে ঠিক আছে, আমি উঠলাম। এতক্ষণে হয়তো নিশ্চয়ই বিনোদ ভোর কোর্টে বেরিয়ে গেছে তার ভাইকে প্রেসিডেন্ট করার জন্য। বিষ্ণুধর এবার চূর্ণ বিচূর্ণ, তার চোখ ছলছলিয়ে উঠছে। সে তখন খিদ্দাকে বলছে, দেখো আমি ময়ে অনেক দূর চড়ে গেছি, ময়ে যদি টেনে নাও আমি আর নামতে পারবো না। কথা বলে ঘরে ঢুকে সে 100 টাকার নোটের বান্ডিলগুলো নিয়ে এসে খিদ্দাকে দিল, অর্থাৎ তার স্ত্রী যে টাকাটা দিয়ে গিয়েছিল সেই টাকাটা তাকে দিল। দেওয়ার সময় কিন্তু বিষ্ণুধর আবার জিজ্ঞাসা করছে, উনি আপনার স্ত্রী হন তো? খিদ্দা বলল, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? সে না না, সে আবার নিজের কান ধরে নিজেই আবার কান মরল। না ঠিক আছে, টাকাটা নিয়ে খিদ্দা বেরিয়ে গেল। বিষ্ণুধর বলল, আরে আমার সেই স্পিচটার কি হবে, ভাষণটা? বলছে দেবো দেবো, লিখে দেবো।
এ কথা বলে খিদ্দা বিষ্ণুধরের বাড়িতে বেরিয়ে যায়। সরাসরি আসে বাড়ি। বাড়ি এসে টাকার বান্ডিলটা বাক্সেতে রেখে দিয়ে সে মনে ভাবছে যে টাকাটা আমি কি করব, লীলাবতীকে দিয়ে দেব না নিজের কাছে রাখবো। চিন্তা ভাবনা করে সে ভাবলো যে না, টাকাটা লীলাবতীকে দিয়েই দিই, কারণ ওর কষ্টের টাকা, কষ্টের উপার্জিত টাকা। কিন্তু হ্যাঁ দেব, তবে লীলাবতীর কাছ থেকে কিছু একটা নিয়ে নেব। কি নিয়ে নেবে? যে মেয়েটাকে সে ট্রেনিং দিচ্ছে, কোনি একটা বস্তির মেয়ে, গরিবের মেয়ে, যার খাওয়া পড়ার জোটে না, সে ভাবলো যে এই টাকাটা আমি লীলাবতীকে ফেরত দিয়ে আমার বাড়িতেই সেই মেয়েটাকে যদি রাখার ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হয়। কারণ ক্ষিতীশ তো রাখতে চায়, তার স্ত্রী সহজে রাজি হবে না, কিন্তু এই টাকাটার বিনিময়ে যদি রাখতে পারে, তাই সে মনে মনে ওটাই ফন্দি আঁটলো যে আমাকে ওটাই করতে হবে। লীলাবতী তার স্বামীকে দেখে বলল যে তুমি ওখানে কি করছিলে বিষ্ণুধরের বাড়িতে? চাই মাঝে মাঝে কিছু বুদ্ধি শুদ্ধি দিতে, তো তুমি কেন গিয়েছি? লীলাবতী বলল আমি তো ওর কাছ থেকে ঘর নিয়েছি, তাই সেলামের টাকা দিতে গিয়েছিলাম। ক্ষিতীশ দা মুচকি হেসে বলল যে আগে থেকে যদি জানতে বা আগে থেকে যদি জানতাম তাহলে ওকে টাকা দিয়ে দিতাম না, বা আগে থেকে তুমি যদি আমায় বলতে তাহলে ওর বাপের 7 দিনেই ও তোমার কাছ থেকে টাকা নিত। তবে এখনো যদি আমি বলি তাহলে টাকাটা হয়তো ফেরত দিয়ে দেবে, অলরেডি কিন্তু বাড়ি নিয়ে চলে এসছে টাকা। কিন্তু তার স্ত্রীকে সে বলছে না, তার স্ত্রীকে বলছে যে যদি আমি বলি তাহলে হয়তো টাকাটা ফেরত দিয়ে দিবে, কিন্তু কনিকে যে আমি ওর বাড়িতেই রাখবো ভেবেছি, তো তার কাছ থেকে আর টাকা চাওয়া যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য তো কিছু করতে হবে। তখন ওর স্ত্রী বলে হ্যাঁ গো, বলে দেখো না, অতগুলো টাকা দেওয়ার সময় আমার গাটা করকর করছিল, যদি টাকাটা ফেরত দেয়। ক্ষিতীশের একই জবাব, মেয়েটাকে ওর বাড়িতেই বিষ্ণুধরের বাড়িতে রাখবো ভেবেছি, ওর বাড়িতে মেয়েটাকে রাখবো, টাকাটা চাইবো কি করে? আচ্ছা ভেবে দেখবো পরে। এ কথা বলে সে কিন্তু বেরিয়ে যায় গঙ্গায় স্নান করতে। স্নান করে বাড়ি আসে। বৈকালে আবার যখন সে অ্যাপলের উদ্দেশ্যে বের হয় তখন তার স্ত্রী খনখনিয়ে ওঠে যে পরের মেয়ের জন্য তো তোমার খুব দরদ, পরের মেয়ের জন্য খুব খাটছো, আর আমি যে এত কষ্ট করে এই দোকানটাকে সাজালাম, গুছালাম, নিজের বিজনেসটাকে দিন দিন বড় করার চেষ্টা করছি, তো আমাকে একটু সাহায্য করবে না? ক্ষিতীশ দা আচ্ছা ভেবে দেখবো বলে আবার বেরিয়ে যায়। চলে যায় অ্যাপোলোতে। অ্যাপোলো গিয়ে দেখা হয় অ্যাপোলোর প্রেসিডেন্ট নকুল মুখুজ্জের সাথে। নকুল মুখুজ্জেকে প্রেসিডেন্ট হয়, অ্যাপোলোর সিটি মালিক। তো নকুল মুখুজ্জেকে দেখে প্রেসিডেন্ট বলছি, খিদ্দা বলে নকুলদা একটা প্রেসিডেন্ট পেয়েছি, 2000 ডোনেশন দেবে। এ ঠিকই নাকি? হ্যাঁ। তারপরে ক্ষিতীশ দা বিষ্ণুধরের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিল। কাকে? নকুলদাকে। নকুলদা শুনে বলে আচ্ছা ঠিক আছে বেশ, তো 2000 টাকা ডোনেশন দেবে সেই বিষ্ণুধর। তখন নকুলদা বলছে 2000 মানে? এখন বর্তমান যে প্রেসিডেন্ট আছে বটুবাবু, সে মাত্র 500 টাকা দেয়, তাও আবার টিপে টিপে দেয়, কখন 10, কখন 50, কখন 100 করে। 2000 তো মানে অনেক অনেক ভালো। ক্ষিতীশদা তখন বললো ঠিক আছে, টাকা তুমি পেয়ে যাবে, প্রেসিডেন্ট ওকে করতে হবে, কিন্তু একটা কথা আমায় দিতে হবে। কি? যে আমার ওই মেয়েটার অর্থাৎ কনের জন্য ট্রেনিং ফ্যাসিলিটি কিন্তু পুরো দিতে হবে।
নকুল মুখুজ্জে বলল, আচ্ছা ঠিক আছে, তার পুরো ফ্যাসিলিটি আমি দেব। একগাল হেসে সে বলল, নিশ্চয়। এরপর ক্ষিতীশ অ্যাপোলো থেকেও বেরিয়ে যায়। অ্যাপোলো থেকে বেরিয়ে এসে মনে ভাবে, মেয়েটা কেন এলো না, আমার খোঁজ নেওয়া দরকার। মেয়েটা বড্ড ফাঁকিবাজ, যে কিছু একটা লোভ না দেখালে সে আসতেই চায় না, কাজ করতেই চায় না। তবে ওর মধ্যে একটা ভালো জিনিস আছে, সেটা কি, তার অপমান বোধ। এটা ক্ষিতীশ সেদিনই বুঝতে পেরেছিল, তার মধ্যে একটা অপমান বোধ আছে। যেবার লেকের 8 মাইল সাঁতার প্রতিযোগিতায় সে হেরেছিল, যেদিন অপরাধীর মতো তার দাদার সামনে সে দাঁড়িয়েছিল, মাইকে যখন প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা হচ্ছিল, তখন সে যেভাবে দৃষ্টিতে তাকিয়েছিল, সেই দৃষ্টিগুলো দেখেই সে ভেবেছিল যে তার মধ্যে একটা অপমান বোধ আছে। সেই অপমান বোধকে কাজে লাগিয়ে সে কিন্তু যে কোনো কাজে জয় লাভ করতে পারে। তারপর সে এক পা দু পা করে কনির খোঁজ নেওয়ার জন্য সে চলে যায় কনিদের বস্তিতে। বস্তি পুরো অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে, কোথাও কিছু দেখতে পাওয়া যায় না। ক্ষিতীশদার বেশ অসুবিধা হচ্ছে কনিদের ঘর খুঁজে বের করতে। তারপর একটা ছোট্ট ছেলেকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করলো যে, হ্যাঁ রে, কনিদের বাড়ি কোনটা? তখন সেই ছেলেটা অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিল যে ওইটা। সেখানে গেল ক্ষিতীশ, গিয়ে দেখছে ঘরের মধ্যে একটা ছোট্ট কুপি জ্বলছে। ঘরের মেঝেতে কনির 2 ভাই শুয়ে আছে, মেঝেতে ঘুমিয়ে আছে, আর কনির মা তক্তপোষে। ক্ষিতীশ বাইরে থেকে ডাক দিল, কনি। তারপর ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে আসলো কনি। কনিকে দেখে ক্ষিতীশ বলল, ব্যাপার কি, তুই আর যাসনি কেন? এভাবে কামাই করলে তোকে আর যেতে হবে না, তোর দাদাকে আমি বলে দিব, তোর দ্বারা হবে না কোনো কিছু। সে বিরক্তির সুরেই একটু কথাগুলো বলল কনিকে। কনি কিন্তু কোনো কথা বলল না, সেই অন্ধকারের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে রইল। কনির মুখটাও সেই অন্ধকারের মধ্যে ঠিক দেখা যাচ্ছে না। এমন সময় খিদ্দার পিছন থেকে এক মহিলা ক্ষণক্ষণে গলায় বলে উঠল, কেমন লোকগা তুমি, কাল রাতে মেয়েটা দাদা মরে গেল, আর তুমি এখানে এসে তাকে ধমকাতে লেগেছ? খিদ্দা প্রথমে বুঝতে পারেনি কে মরে গেল। পিছন ফিরে জিজ্ঞাসা করলো, কে মরে গেছে? তেমনি সেই মহিলাটা আবার বলল, জানো না দেখছি, কাল রাতে মুখ থেকে রক্ত উঠলো ভলকে ভলকে, রাতারাতি সাবার, কনির দাদা গো, কনির দাদা। আর এই কথাটা শোনার পর আর খিদ্দার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সে একইভাবে ঠাঁই সেখানে দাঁড়িয়ে থাকলো, তার শরীরটা কেঁপে উঠল। সেই অন্ধকারের মধ্যেই শান্ত স্বরে শুধু একটি কথা শুনতে পেল কনির। কনি খুব শান্ত স্বরে নিরীহ গলায় বলল, খিদ্দা, এবার আমরা কি খাবো? কারণ এতদিন তার দাদার রোজগারে তাদের সংসারটা কোনো ক্রমে চলছিল, এখন তার দাদা মারা গেছে, কি করে খাবে, কি করে সংসার চালাবে, সেই প্রশ্নটাই করে খিদ্দাকে। এই হচ্ছে 8ম অধ্যায়ের বিষয়বস্তু। 8ম অধ্যায়টি তোমরা পড়বে, এবং এই 8ম অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি লিখে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাড়িতে তৈরি করার চেষ্টা করবে।
বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার ক্ষমতা নাই, দুটি চোখ ছলছলিয়ে উঠেছে। বিষ্ণুধরের এমন অবস্থা হয়েছিল কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তবে একটা দুর্বলতা আছে, কমা, সেটা ওর অপমান বোধ। কার মনের ভাবনা কার সম্পর্কে এমন ধারণা বক্তার মনে এমন ভাবনাই এসেছিল কেন? এক প্লাস 1 প্লাস 3। আচ্ছা, তিন নম্বর কোশ্চেন হচ্ছে, খিদা এবার আমরা কি খাবো? বক্তাকে সে কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করেছে? এই অধ্যায় থেকে, অষ্টম অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন আমি দিলাম। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা খাতাতে রেডি করো, লেখো, লিখে আমাকে দেখাও, আমি দেখব সবার খাতা। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।